শাটডাউন কর্মসূচিতে অচল জাতীয় রাজস্ব বোর্ড। অনতিবিলম্বে আন্দোলনরত নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এর আগে কর ও শুল্ক সংক্রান্ত কার্যক্রমকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে সরকার। এদিকে এনবিআর ৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির সুবিধা দেওয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। আর আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মোহাম্মদ আলাউদ্দিন রিপোর্ট। এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে শাটডাউন কর্মসূচি চালায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সকাল থেকে রাজধানী সহ সারা দেশে এই কর্মসূচি চালায় তারা। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে রাজস্ব খাত সংস্কারে অংশ নিতে চায় বলে জানায় আন্দোলনকারীরা। আন্দোলনের শেষ এই পর্যায়ে এসে আমাদের দফা ১ দাবি ১ চেয়ারম্যানের পদত্যাগ। আজকে বা কালকের মধ্যে একটি আলোচনার খবর আমরা পাচ্ছি। তো আলোচনার ডাক পেলে তো যাব, আমরা সবসময় যেতে প্রস্তুত, আলোচনাতে কোনো না। এরপর আন্দোলনকারীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেলে বৈঠক হচ্ছে না বলে সাফ জানিয়ে দেন অর্থ উপদেষ্টা। বলেন কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে প্রেস রিলিজ যাবে। এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে স্যার? কি হবে ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে স্যার? ১ তারিখে তো আপনার বৈঠক, ওদের সাথে বৈঠক, ওইটাই হবে নাকি? ওটার সম্বন্ধে সিদ্ধান্ত নেই, আজকে হচ্ছে না স্যার, বৈঠক আজকে হচ্ছে না। রোববার বিকেলে এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। অতি জরুরি আমদানি, রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত জানানো হয় বিবৃতিতে। আর কর্মস্থলে যোগ না দিলে জনগণের স্বার্থে অর্থনীতি সুরক্ষায় কঠোর হবে সরকার বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে প্রতিষ্ঠানটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির সুবিধা দেওয়ার অপরাধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানায় দুর্নীতি দমন কমিশন দুদক। এই ৬ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে গেল ২০ থেকে ২৫ বছর ধরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও জানায় সংস্থাটি। ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আজও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে আলোচনায় দ্বিধা বিভক্তিতে ঐক্য নিয়ে হতাশ কোনো রাজনৈতিক দল। আর কেউ কেউ বলছে নীতিগত ঐক্য মতের জায়গাগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করবে নির্বাচিত সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। একটা বিরতির পরে আবার আজকে শুরু করতে যাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। আলোচনা হয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়েও। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হলেও ঐকমত্যের জায়গায় আসতে না পারায় হতাশা জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিছু ইস্যুতে নীতিগত ঐকমত্যে আসার কথাও জানায় কয়েকটি রাজনৈতিক দল। এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কিরকম করে হবে। কমিটির নামে, কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি। চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই। নির্বাচিত সরকার পথ চলতে যেন কোন রকম বাধা প্রাপ্ত না হয়, মসৃণ ভাবে পথ চলতে পারে, এই জন্য আমরা মনে করছি এই জাতীয় কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতৈক্যের জায়গাটা আছে। কয়েকটা দলের ভিন্ন মত আছে, আজকেও তারা সেটা আলাপ করেছেন। জাতির স্বার্থে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ে ঐকমত্য আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দলীয় অবস্থান জানায় এনসিপি। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের
আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। নিয়োগ কমিটির বিষয়ে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনো আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই আগস্ট অভ্যুত্থান উদযাপনে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় 2 দিনের বিরতি দিয়ে আবার 2রা জুলাই বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থ বছরে দেশে প্রবাসী আয় $30 বিলিয়ন মাইলফলক ছাড়িয়েছে। একক অর্থ বছর হিসেবে এটাই বাংলাদেশের ইতিহাসে প্রবাসী আয়ের রেকর্ড। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 2023-24 অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছিল $23.74 বিলিয়ন। এদিকে চলতি জুন মাসের 28 তারিখ পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2.53 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময় ছিল মাত্র $2.37 বিলিয়ন। এর আগে করোনার মধ্যে 2020-21 অর্থ বছরের সর্বোচ্চ $24.78 বিলিয়ন রেমিটেন্সের রেকর্ড ছিল। পটুয়াখালীর রাঙাবালিতে এক তরুণীকে হাত পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে বিষয়টি রাজনৈতিক নয়, পারিবারিক ঘটনা। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন। শনিবার রাতে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার মাঝের দেওর গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয়রা জানান ওই উপজেলার বাইলাবুনিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তন্নির সঙ্গে পাশের গ্রামের যুবক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজীর প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবারের সায় না থাকায় তারা গত 20 জুন পালিয়ে বিয়ে করেন। বিগত 7-8 দিন তন্নি স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে মেয়েকে আনতে বাবা শওকত তার আত্মীয় স্বজন সহ মেয়ের শ্বশুর বাড়িতে যায়। মেয়েটি তাদের সঙ্গে যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। আমার মেয়ে আমার পরিবারের অমতে এবং আমার অমতে সে কামাল গাজীকে বিবাহ করছে আমি শুনতে পাইছি। শোনার পর সে কামাল গাজীর বাড়ি চলে গেছে। আমি এবং আমার আত্মীয় স্বজন সহ আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসছি। তার বাড়ির পাশেই মেম্বার ছিল, ওই মেম্বারের বাসায় বেরিয়ে আমরা সিদ্ধান্ত করা হয়েছে এক পর্যায়ে ছেলের কাছে আমরা ডকুমেন্টস চাইছি, ছেলে ডকুমেন্ট দেখাতে পারেনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাঙাবালি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজী সবার সহযোগিতা চান। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কাজী আমাদের কাবিন হয়, 2 লাখ টাকা কাবিন নেয়। গতকাল রাতে বাড়িতে হামলা করে ওরে নিয়ে আসে। কলমার ভিডিও আছে, কাবিনের টিকিট আছে আমার কাছে, স্কুল সার্টিফিকেট দিতে পারি। ওর বয়স 19 হয়েছে, 20 চলমান। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং বিয়ে যদি সঠিক হয় তাহলে এভাবে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক। যদি কেউ তা নাগরিক অধিকার বঞ্চিত হয় সেক্ষেত্রে যে থানা আছে সেখানে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আশা করি সেখান থেকে তারা আইনি সহায়তা পাবে। তবে রাঙাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগ নেতা কামালের সঙ্গে থাকুক, তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন তিনি। এটা কোনো রাজনৈতিক বিষয় না। মেয়ে এটা কামাল গাজীর বাড়িতে, সেখান থেকে তার বাবা মা আত্মীয় স্বজন তাকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।